গল্প মায়ের লড়াই। লেখনীতে এলোরা ফারদিন। আমার বাবা তার নেশাখোর বিবাহিত ভাগিনার সাথে আমার বিয়ে ঠিক করেছে, শুধুমাত্র নিজের মাকে অর্থাৎ আমার দাদিকে দিয়ে কথা রাখতে। বিষয়টা যতবার ভাবছি ততবার আমার গা গলিয়ে যাচ্ছে। কিভাবে আমার আপন বাবা আমার এত বড় সর্বনাশ করতে পারল। ভাবতে লাগলাম গতকাল রাতের কথা। হুট করে গতকাল রাতে আমার দাদি মাথা ঘুরে পড়ে যায়। আমার ফুপু সে কথা শুনে ছুটে আসে। অবশ্য আমাদের বাসার 2 বাসা পরেই ফুপুর শ্বশুর বাড়ি। যাই হোক, বাবা তাড়াতাড়ি পাশের বাসায় ফজলে ডাক্তারকে ডেকে আনেন। উনি দাদিকে চেক করে বলেন যে দাদি হয়তোবা ঔষধ ঠিকভাবে খাননি আজ, তাই এরকম হয়েছে। বাবা এর জন্য সবার সামনেই মাকে থাপ্পড় মারেন। রাগী কণ্ঠে বলে ওঠেন, তোকে বিয়ে করেছে কি সারাদিন পায়ের ওপর পা দিয়ে বসে থাকার জন্য? কি করিস বাসায়? আমার মাকে সামান্য ঔষধ দিতে পারিস না? যদি আর কোনো দিন আমার মায়ের প্রতি অবহেলা আমার নজরে আসে, তবে সেদিনই হবে এই বাড়িতে তোর শেষ দিন। মা একটা শব্দ উচ্চারণ করলেন না, চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকলেন। এদিকে আমার চোখ যায় দাদি আর ফুপি মিটমিটি হাসছেন। আমার বুঝতে বাকি রইল না এটা তাদের বানানো নাটক। ফজলে ডাক্তারও তাদের সাথে মিলেছে। ফজলে ডাক্তারের সাথে আমার ফুপুর আবার গোপন ইটিস বিটিসও রয়েছে। সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমি বললাম, বাবা, আম্মা প্রতিদিনই দাদির হাতে ঔষধ তুলে দেয়। বিশ্বাস না হলে আপনি দাদির ঔষধের পাতা দেখেন, শুধু তো আপনি আনেন। আপনার জানার কথা। আমার কথায় ফুপু রেগে বলে উঠলেন, তোকে বড়দের মধ্যে এত কথা বলতে হবে না। তুই কি ফজলা ভাইকে মৃত্যুক বলতে চাচ্ছিস? আমি ফুপুর কথায় কান না দিয়ে সরাসরি দাদির ঔষধের বক্স এনে বাবার হাতে দৌড়িয়ে দিলেন। অজ্ঞাত বাবা বাধ্য হলেন ঔষধের পাতা চেক করতে। অবাক হয়ে বাবা দাদিকে জিজ্ঞেস করলেন, আম্মু, নীলুফা তো ওষুধ দেয় নিয়মিত, আপনি খান না কেন? দাদি আমতা আমতা করে বলে উঠল, আব্বারে, বয়স হচ্ছে, কিন্তু আমার টেনশন যাচ্ছে না রে বাপ। তার উপর তোর বউ আমাকে সহ্য করতে পারে না, ওষুধ খুইলা বিছানায় ফিক দেয়, পানিটাও হাতে না। মনের কষ্টে আমি ঔষধ খাই না রে বাবা। দাদির কথা শুনে আমি এবার বেশ রেগেই বললাম, আর কথা মিথ্যে বলবেন দাদি, কয়দিন পর কবরে যাবা, আল্লাহকে কি জবাব দিবেন ভেবেছেন? আমার মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই বাবা আমার গালে থাপ্পড় দিলে ধমকে পড়লেন, আমার সামনেই আমার মায়ের সাথে তোদের মা মেয়ের এই আচরণ, আমার অনুপস্থিত কতই না অত্যাচার সহ্য করে আমার নিরীহ মা। আমি আর একটা কথাও বললাম না, ছলছল চোখে শুধু তাকিয়ে রইলাম বাবার দিকে। অতঃপর নিঃশব্দে সেই ঘর ত্যাগ করলাম। আমার মনে হয় আমি প্রথম মেয়ে যে তার বাবাকে এতটা ঘৃণা করে। এদিকে দাদি তার নেকা কান্না শুরু করলে আবারও। মা আগের মতো ঠাই দাঁড়িয়ে আছে। এরপর দাদি হুট করে বলে উঠলেন, আব্বা, তোর কাছে একটা জিনিস চাবো, বল দিবি? আপনি বললে আমার জানটাও হাজির আম্মা। বলেন, কী চান? না আব্বা, তুই আগে আমার মাথায় হাত রাখে কসম কাট, তারপর কমু। বাধ্য হয়ে জসিম তার মায়ের মাথায় হাত দিয়ে কসম কাটে। এরপর তারা মন বিবি রসিয়ে বলতে থাকে, তুই তো জানিস তুষার আমার একটাই নাতি, ভুলবশত খারাপ মায়ের পাল্লায় পড়ে একটু খারাপ পথে গেছে। আমার বিশ্বাস ওরে আবার বিয়া দিলে ওই সংসারে হইব এবার। তাই আমি তোর মাইয়া নবনীতার লগে তুষারের বিয়া দেবার চাই। আমাগো বাড়ির মাইয়া আমাগো বাড়িতেই থাকবো। এদিকে আমার নাতিটাও নতুন করে জীবন শুরু করতে পারবে। পাশের ঘর থেকে দাদির কথা শুনে যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছে আমার মায়ের কথা শুনে। আমি দৌড়ে দাদির রুমে যেয়ে দেখি মা থরথর করে রাগে কাঁপছে, আর সামনে পড়ে আছে ভাঙা কাচের জগ। মা চিৎকার করে বলছে, আমার জীবনটা নষ্ট করেছে, আমি কিছু বলিনি।
মেয়েটার মুখের দিকে তাকিয়ে মুখ বুজে এত বছর ধরে সংসার করছি, কিন্তু আমার মেয়ের দিকে নজর দিলে একদম চোখ তুলে ফেলবো। তোমরা তোমার ওই নেশাখোর চরিত্রহীন ভাগিনার বিয়ে যেখানে ইচ্ছে দিও, কিন্তু ভুলেও আমার নিষ্পাপ পবিত্র মেয়ের দিকে নজর দিবে না বলে হন হন করে চলে গেল মা। এদিকে ঘরে সবাই অবাক হয়ে আছে। 20 বছর ধরে যেই মেয়ে তাদের সব অত্যাচার চুপচাপ সহ্য করেছে, আজ সেই মেয়ের মুখে এত কথা ফুটল কী করে? সবার ভাবনার মাঝেই তার মন বিবি বলে উঠল, তুই কিন্তু আমার কসম কাটছিস জসিম, যদি বউয়ের কথাই তুই আমার প্রস্তাব ফিরাই দেস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে দিতেছি। সবাইকে অবাক করে দিয়ে এবার জসিম বলে উঠল, পরশুদিন শুক্রবার আমার মেয়ে নবরীতার সাথে আমার একমাত্র বোনের একমাত্র ছেলে তুষারের বিয়ে হবে, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে আমি আর কিছু শুনতে চাই না। বাবার কথা শুনে দাদি আর প্রভুর মুখে কুটিল হাসি দেখা দিল। এভাবেই আমার নিজের বাবাই আমার সর্বনাশের সম্মতি দিলেন। আমার ভাবনার মাঝেই মা আমার ঘরে এলেন। তার সারা মুখে মারের দাগ, শরীরে অসংখ্য দাগ উঁকি মারছে। অন্যদিন হলে মা এই দাগগুলো ঢেকে রাখতেন, কিন্তু আজ তা করলেন না। সে যেন ইচ্ছে করে আমার সামনে সেগুলো দেখালেন। এরপর মা হাতে ভাতের প্লেট নিয়ে আমাকে বলতে লাগলেন, আমি যখন চিটাগং ভার্সিটির প্রথম বর্ষে আর তোমার বাবা শেষ বর্ষে, উত্তরবঙ্গের মেয়ে আমি, আর তোমার বাবা এই চিটাগংয়ের ছেলে। সে তখন এখানে ন্যাশনাল ভার্সিটিতে মাস্টার্স করছে। সে যাই হোক, অত্যন্ত রূপবতী হওয়ায় তোমার বাবার নজরে পড়ে যাই আমি। তারপর যা হওয়ার তাই, সে প্রেমের প্রস্তাব দিল, পাগলামি করলো, আমিও তাতে তাল মিলিয়ে পাগল হলাম। পরিবারকে জানাতেই তারা না করে দিল, কারণ আমাদের বাসায় প্রেম বিয়ে নিষিদ্ধ ছিল। শেষে বাবা আমাকে বললেন, হয় পরিবার না হয় তোমার বাবা। বোকা আমি, পরিবারের 21 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে তোর বাপের 2 বছরের ভালোবাসাকে বেছে নিলাম। কিন্তু বিয়ের 1 মাস না যেতেই তোর বাবার ভিন্ন রূপ দেখলাম। আমার পড়াশোনা বন্ধ করে দিল, এক প্রকার এই বাসায় বন্দি করে রাখলো। মায়ের মিথ্যা অভিযোগ গায়ে হাত তুলতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম সংসার করব না, অনেক সাহস করে বাবাকে ফোন দিয়ে জানলাম সব। কিন্তু বাবা আমার শেষ ভরসা ভেঙে দিয়ে বললেন, যেদিন ঘর ছেড়েছিস সেদিন থেকেই তুই মৃত আমার জন্য। তারপর ভাবলাম এ জীবন রাখবো না, কিন্তু সেদিনই জানতে পারলাম তুই আমার গর্ভে। তারপর থেকে আমি বোবা হয়ে গেলাম শুধু তোর কথা ভেবে। পড়ে রইলাম এই জেলখানায়, কিন্তু আজ তুই এখানেও নিরাপদ না। তাই আমি চাই তুই এই জেলখানা থেকে পালিয়ে যা, তারপর প্রতিষ্ঠিত হয়ে এখানে এসে আমাকে এই নরক থেকে মুক্তি করে দে মা। মা আমি একা কেন, তুমিও চলো। না রে মা, এটা কিভাবে সম্ভব? সব সম্ভব মা, উল্টো তুমি আমার পাশে থাকলে আমি সাহস পাবো, একটা শক্ত অবলম্বন পাবো। তারপর আর কি, কেটে গেল 7টা বছর। এই 7 বছর অনেক কিছু বদলে গেছে। সেদিন বাসা থেকে ভোর রাতে পালিয়ে যায় মা মেয়ে। রাতের খাবারে ঘুমের ঔষধ মিলিয়ে দেহে সবাই গভীর ঘুমে মগ্ন ছিল। যাওয়ার সময় লকার থেকে নগদ 8 লক্ষ টাকা নিয়ে নেয় তারা। তারপর পাড়ি দেয় ঢাকা। ভাগ্যক্রমে ডাবিতে চান্স পায় নবনীতা। এরপর নিজের যোগ্যতায় বড় চাকরি নিয়ে ফিরে নিজ এলাকায়। আজ প্রায় 8 বছর পর মা মেয়ে পা রাখল তাদের বাসার সামনে। পাশের নবনীতার বডিগার্ড গাড়ি থেকে নেমেই সে তাদের বাসাটাকে সর্বপ্রথম দেখল। সে আগের সেই জৌলুস নেই, কেমন যেন হয়ে আছে। তাদের দেখে এলাকার মানুষ জড়ো হয়েছে। বাসার ভিতর ঢুকতেই তাদের কানে এলো কোকানোর শব্দ। সামনে বারান্দায় তাকাতেই দেখতে পেল তার দাদি শুয়ে আছে, মুখ তার বাগানো, লালা পড়ছে। পাশ থেকে এক মহিলা বলে উঠল, এর পাপে শাস্তি পেয়েছে রে নবু। তোর দাদি প্যারালাইজড হয়ে বিছানায় পড়া, বিছানায় হাগে মুতে
গন্ধরে বাপ, আর তোর ফুপুরে তো ওর স্বামী ছাইরা দিছে। শালি ফজলের ডাক্তারের লোকে পরকিয়া করতো। ফজলের বউ ওরে পুরো এলাকার সামনে কাপড় ছাড়া করছে। এখন ওই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আর তোর ফুফাতো ভাই তো মাদক মামলায় জেলে। আর তোর বাপ, বলার আগে জসিম হাজির হলো সেখানে। জসিমকে দেখে নবনীতা আর ওর মা যেন আজ নির্বাক। ওর দুটো হাত নেই। জসিম ধীর পায়ে এগিয়ে এলো নবনীতা আর নীলুফার সামনে। তারপর নিজের স্ত্রী আর কন্যার সামনে মাথা নত করে আচমকা নীলুফার সামনে বসে কেঁদে উঠল। বলল, আমাকে ক্ষমা করো নীলু, তুমি আমার জন্য কত কী করলে। আর আমি নিজের মা বোনের কথায় তোমাকে এত কষ্ট দিয়েছি। আসলে আমি কাপুরুষ, নিজের মেয়েটাকেও নরকে ঠেলে দিচ্ছিলাম। সে পাপের শাস্তি এখন পাচ্ছি। এবার নবনীতা বলে উঠল, আমরা আপনাদের পাপ পুণ্যের গান শুনতে আসিনি মিস্টার জসিম। এই নেন ডিভোর্স পেপার, এটাতে সই করে দিবেন। সই না করলে 3 মাস পর এমনিতেও ডিভোর্স হয়ে যাবে। বলে এক মুহূর্ত দেরি না করে নবনীতা মায়ের হাত ধরে সে বাসা থেকে বেরিয়ে গেল। অবশেষে মুক্ত পেল নীলুফার। নবনীতা আজ খুশি। অবশেষে তার মা নিজের লড়াইয়ে জয়লাভ করল। সমাপ্ত। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।